শুভেন্দুর পদত্যাগের জন্য উত্তাল হিন্দুরা। বিভাজনের রাজনীতি করে এবার খোদ সনাতনীদেরই তীব্র ক্ষোভের মুখে বিজেপি সরকার। ইসরায়েলের জারদ সন্তান, ও ইসরায়েলের জারদ সন্তান, ও নেতানিয়াহুর সন্তান, ও ট্রাম্পের সন্তান, ও ট্রাম্পের সন্তান। আমরা রোহিঙ্গা, তোর বাপ রোহিঙ্গা, তোর মা রোহিঙ্গা, তোর চট্ট গোষ্ঠী রোহিঙ্গা, বিজেপি রোহিঙ্গা, বিজেপি সমস্ত নেতা রোহিঙ্গা, শুভেন্দু অধিকারী রোহিঙ্গা। আজান বন্ধের চেষ্টা আর কুরবানি ঈদের নিষেধাজ্ঞা দিয়ে সাধারণ মানুষের রুটি রুজি কেড়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী, যার খেসারত দিতে গিয়ে ঋণের দায়ে পথে বসেছেন হাজারো হিন্দু গোয়ালা। ভারতের সংবিধান লঙ্ঘন করে সম্প্রীতি নষ্ট করার দায়ে এবার এই বিতর্কিত নেতার পদত্যাগ দাবি করছেন পশ্চিমবঙ্গের সচেতন হিন্দু সমাজই। যেই সব হালালার বাচ্চা আমাদের অন্ধ ভক্ত বলিস, তাদের বলছি, এই দেখ গোমূত্র পান করছি, দারুণ টেস্ট, সব রোগ দূর হয়ে যাবে। বুঝতে পেরেছিস? খাবি নাকি একটু? বিজেপি কি বলছে? বিজেপি বলছে হিন্দু খতরে মে হ্যায়। বেশ ভালো। আচ্ছা, আমাদের দেশ শাসন করেছে কারা জানেন? 400 বছর আমাদের দেশ শাসন করেছে মুসলমানরা, মুঘলরা। 197 বছর, প্রায় 200 বছর আমাদের দেশ শাসন করেছে ইংরেজরা। ভারতবর্ষের হিন্দু খতরে মে ছিল না? এই সরকার কিন্তু এখন থেকেই আগামী নির্বাচনের প্রচারণা চালায়া যাচ্ছে। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যত রকম কার্ড, এগুলো তো একরকম ভাই ভোট কিনে নেওয়ার মতো। কারণ কি, মানুষ কি এত বড় বেইমান হবে? সারা বছর আমি আপনার থেকে নিলাম, 5 বছর নিলাম, এখন আবার আপনি নির্বাচনে দাঁড়াইছেন, আপনার আমি ভোট দেবো না। আপনার ভোট না দিলে তো মাসে মাসে এই টাকাটা বন্ধ হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের রহস্য বা গোমর কিন্তু ফাঁস হয়ে গেছে। এটা নিয়ে চারিদিকে তোলপাড় চলছে এবং সালাউদ্দিন আহমেদের এই গোমর, এটাকে প্রপারলি ইউটিলাইজ করছেন পলিটিক্যালি নাসিরউদ্দিন পাটোয়ারিয়া, পিনাকি ভট্টাচার্যরা। কিন্তু জামাত এখানে রহস্যজনকভাবে নীরব। সালাউদ্দিন আহমেদ এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিলেন যেটা অকল্পনীয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেন্দু অধিকারী নেতানিয়াহুর সন্তান, শুভেন্দু অধিকারী ট্রাম্পের সন্তান। দর্শক, যদিও কথাটা শুনতে অনেকটুকু হাস্যকর, শুভেন্দু অধিকারী ট্রাম্পের সন্তান, নেতানিয়াহুর সন্তান। যেই ব্যক্তি এই কথাটা বলেছে সে কি এমনি এমনি হাস্য রহস্যের জন্য কথাটা বলেছে? এটা কিন্তু মোটেও না। তার ভিতরে ক্ষোভ, রাগ, ভিতরে এ পরিমাণ ক্ষোভ যে সে মুখ দিয়ে এই সমস্ত কথা বলতে বাধ্য হয়ে গেছে। কেননা পশ্চিমবঙ্গে যখন প্রকাশ্যে নামাজ পড়া নিষেধ, মাইকে আজান দেওয়া নিষেধ, মাইকে ইসলামী কোনো কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ, তখন একজন মুমিন ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি কখনোই সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এটাই স্বাভাবিক। ইমানের বলিয়ানে, ইমানের শক্তিতে কখনোই সে এভাবে নিশ্চুপ থাকতে পারবে না। শুভেন্দু অধিকারী এই কাজগুলো করতেছে, এই জন্য সে বাধ্য হয়ে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলছে যে সে একজন নেতানিয়াহুর সন্তান, সে একজন ট্রাম্পের সন্তান। যদিও সে রাগে বলেছে, কিন্তু সব দিক দিয়ে মিলিয়ে দেখতে গেলে অনেকটুকু যে হ্যাঁ, আসলেই সে এরকম একজনের সন্তান হওয়া এটাই স্বাভাবিক। যদিও সন্তান না, কিন্তু মানুষ অনেক সময় গালি দেয় না, মানে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে অন্য একজন খারাপ ব্যক্তির সাথে তুলনা করে গালি দেওয়া হয়। তো এই ব্যক্তি এত খারাপ হয়ে গিয়েছে, এত অন্যায় করছে যে নেতানিয়াহু যে যত বড় অন্যায় করছে, ট্রাম্প যত বড় অন্যায় করছে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অন্যায়কারী এই দুই ব্যক্তি সারা পৃথিবীর মানুষ জানে। তো তাদের সন্তান বলে আখ্যায়িত করছে, মানে সেও সারা পৃথিবীতে খারাপের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম নয়। এই জন্যই কিন্তু তাকে এই কথাটা বলা হয়েছে। দর্শক, গোমূত্র এইটা পান করলে নাকি শরীরে রোগ বালাই দূর হয়ে যায়, নাউজুবিল্লাহ। ভিডিওতে দেখছেন না, এক সেমরি গ্লাসে করে, পেয়ালায় করে গোমূত্র পান করছে আর বলছে যে গোমূত্র সুস্বাদু, খুব টেস্ট, ভারী টেস্ট, এগুলো খেলে শরীরের সমস্ত অসুখ বিসুখ দূর হয়ে যাবে। আমার কথা হলো, এই সেমরিকে আমি বলছি, আমার কথা হলো, তোমার এই গোমূত্র খাওয়া যদি এত বরকতময় হয়, এত ঔষধের কাজ করে, যেই গরুকে তোমরা মা বলো, সেই গরুর পেশাব পায়খানা খেয়ে এটা মনে করছো যে সব রোগ বালাই দূর হয়ে যাবে। তো গরু তো তোমাকে জন্ম দেয়নি, তোমাকে জন্ম দিয়েছে তোমার মা, জন্মদাতা মা। তো গরুর চাইতে তোমার মায়ের সম্মান বেশি। তাহলে গরুর গোমূত্র খাওয়া বাদ দিয়ে তোমার মায়ের গোমূত্র খাও। তোমার আসল যেই মা তোমাকে জন্ম দিয়েছে, সেই মায়ের
কদর, সেই মায়ের সম্মান তো বেশি। আর সেই মায়ের গোমূত্র তো আরো বেশি সুস্বাদু, আরো বেশি টেস্টি হবে, আরো বেশি ফায়দা উপকারী হবে। সেটা খাও না কেন, সেটা খাও। দর্শক, এরা হলো এমন এক জাতি যে এদেরকে কি দিয়ে বোঝাবেন? সারা পৃথিবীর মধ্যে এদের চেয়ে জঘন্য কোন জাতি আর পৃথিবীতে মনে হয় আর নাই। দর্শক, এদের ব্যাপারে আপনার কি মতামত রয়েছে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, তার সাথে সাথে আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে সরকার শুধু টাকা খুঁজছে। টাকা কোথায় আছে, কোথায় থেকে টাকা কামানো যায়, প্রত্যেকটা জায়গায় সরকার টোপ ফালাচ্ছে। মোটরসাইকেলের কর, তেলের দাম বৃদ্ধি, দুবার করে তেলের দাম বৃদ্ধি করা হলো। আরো বিভিন্ন জিনিসের উপর কর রাখতেছেন, মানে কর চাচ্ছেন আর কি, ভ্যাট চাচ্ছেন। তো সরকার বিভিন্ন জায়গায় শুধু ফাঁক খুঁজছে, শুধু টোপ মারার জন্য ধান্দা খুঁজছে যে কোন জায়গায় টাকা আছে। তারই একটা কাহিনী দেখেন, গত মে মাসে 8,71,00,000 টাকা উঠেছে জরিমানা থেকে। কিসের জরিমানা? শুধুমাত্র ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে। তবুও কিন্তু এটা কিন্তু সারা বাংলাদেশে নয়, শুধুমাত্র ঢাকার বেশ বড় বড় কিছু রাস্তায় এআই ক্যামেরা, এই এআই ক্যামেরা দিয়ে 8,71,00,000 টাকা ইনকাম করেছে সরকার। হিসাব করেন। একদিক দিয়ে ভালো হয়েছে যে বাংলাদেশের যে সমস্ত আইন শৃঙ্খলা, মানুষ যে ব্যবহার, যে উশৃঙ্খল ভাবে চলাফেরা করে, সেই দিক দিয়ে ঠিকই আছে। কেননা এআই ক্যামেরাকে তার ঘুষ দিতে পারতেছে না। এআই ক্যামেরাকে ঘুষ দিবে, ফাঁকি দিবে। হ্যাঁ, ফাঁকি দেওয়ার অপশন আছে। দেখেন বাঙালি কি পরিমাণ চালাক। বাঙালি এআই ক্যামেরার আওতাধীন যখন হয়, যাতে করে মামলা না খায়, এই জন্য সে কি করছে, পিছনের যে নেম প্লেট, নাম্বার প্লেট, পিছনের যে নাম্বার প্লেট, সে নাম্বার প্লেট ঢেকে রাখছে। ঢেকে তারপরে সে এআই ক্যামেরার সামনে দিয়ে চলে গেছে, যাতে করে নাম্বার দেখতে না পারলে তার মামলা হবে না। আবার এক ব্যক্তি, দুজন চলতেছে মোটরসাইকেলে, দুজন, একজন ড্রাইভিং করছে, একজন পিছনে বসে আছে। সেই ব্যক্তি পিছন থেকে বসে হবে, পিছনে নাম্বার প্লেটের উপর হাত দিয়ে নাম্বারগুলো ঢেকে রাখছে, যাতে করে এআই ক্যামেরা এটা ধরতে না পারে। দর্শক, বাঙালি আর কতভাবে আটকে রাখবেন? সারা পৃথিবীতে এই বাঙালি এমন জায়গায় নাই যেখানে বাঙালি আছে কিন্তু এরকম জোর চুরি হয় না। বাঙালি এই চোরের দিক দিয়ে, এই জোর চোরের দিক দিয়ে ট্যালেন্টফুল, 100 100। দর্শক, এছাড়াও আরো কোথায় থেকে কত টাকা কিভাবে কেমনে সরকার আয় করছে, সরকার কামাচ্ছে, এবং আরো কোথায় কোথায় সরকারের এইরকম ফাঁদ পেতে রয়েছে, এই বিষয়গুলো আজকে ভিডিও থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, অবশ্যই অনেক কিছুই জানতে পারবেন, দেখতে পারবেন। তবে তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। এই সরকার ধনী হইতে চায়, অনেক টাকার দরকার। এই যে ট্রাফিক আইন ভঙ্গ করছে মে মাসে, এক মাসে কামাইছে 8,71,00,000 টাকা। ওই যে এআই ক্যামেরা বসাইছে না, সেটাতে ধরা পড়ছে। এআই ক্যামেরা কিন্তু প্রত্যেকটা গাড়ির ছবি তুইলা ফালায়। একটুখানি আইন ভঙ্গ করবেন, সাথে সাথে জরিমানা, আর ওই টাকা দিতে আপনি বাধ্য। এভাবে 8,71,00,000 টাকা পাইছে। এটা কিন্তু শুধু ঢাকা শহরের কয়েকটা ভিআইপি রোডের হিসাব। এভাবে যদি পুরো বাংলাদেশে খুলনা, চিটাগাং, রাজশাহী, বগুড়া, যত বড় বড় শহর আছে, সব জায়গায় যদি এআই ক্যামেরা বসায় দেয়, ইনকাম আর ইনকাম। হ্যাঁ, বড় লোক হয়ে যাবে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো কাজ হইল, তাই না? একদম হালাল ইনকাম। তুমি আইন ভাঙবা, তোমাকে টাকা দিতে হবে। আগে ট্রাফিক ধরতো, পুলিশ ধরতো, ওই যে পিছন দিক দিয়ে ম্যানেজ কইরা ফালাইতো, সরকার তো এই টাকাটা পাইতো না। আর এআই তো ঘুষ খায় না, পুরা ক্যাশ, একদম হালাল ইনকাম। সরকার আরো বিশেষ কিছু জায়গায় হাত দিছে, কারণ সরকারের টাকার দরকার। এই সরকার ধনী হইতে চায়। কোথায় হাত দিছে জানেন? এই যে আমরা কথা বলি না, আমরা কিন্তু টাকা পাই এই কথা বলার বিনিময়ে।
আর এই টাকাটা ইউটিউব কোম্পানি দেয়, ডলারে পেমেন্ট করে। আমরাও কিন্তু ওই রেভিডেন্স যোদ্ধাদের মতো একজন, বুঝছেন? এরকম বাংলাদেশে বহুত আছে। কে খাওয়া দাওয়া নিয়ে কন্টেন্ট বানায়, কেউ আবার ইংরাজিতে বাংলা ব্যাকরণ শিখায়, আবার কেউ এসে দেখবেন ওই যে ওষুধের ব্যাপারে আপনার গ্যাস হইলে কি ওষুধ খাইবেন এইটার কন্টেন্ট বানায়। আবার এই যে আমরা কথা বলি, সবাইকে একটা ট্যাক্স দিতে হবে। এখন কীরকম এই ট্যাক্সটা? 1 লাখ টাকা যদি আপনি কামান, আপনাকে 7,500 টাকা দিতে হবে। এটা নিয়ে অনেকেই নারাজ। আমি মনে করি ঠিকই আছে, হ্যাঁ, সরকারের টাকার দরকার, আপনি কেন দিবেন না? আর আপনি সরকারের সমালোচনা করবেন, ওনার দোষ ধরবেন, ওনারে ট্যাক্স দিবেন না, এটা কোনো কথা? ট্যাক্স দিয়া আপনি সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই। যার জন্য এই ট্যাক্সটা দিতে হবে। 1 লাখ কামাইলে 7,500 দিবেন, যে 10,000 কামাবে সে 750 দিবে, আর যে বেশি বেশি কামাবে সে বেশি বেশি দিবে। অসুবিধা কি? সরকারের টাকার দরকার। সরকার বলছিল যে আমরা 2 বছর কোনো রকম কোনো কিছু বাড়াবো না, কিন্তু এখন আবার বাড়াইলো তেলের দাম, বিদ্যুতের দাম। তেলের দাম তো 2 বার বাড়াইলো। হ্যাঁ, আগে একবার শুনছিলাম 20 টাকা না কত বাড়াইছে, আবার শুনলাম 5 টাকা না কত বাড়াইছে। এটাও শুনছিলাম বাড়াবে না। হ্যাঁ, আমার তো মনে হয় নতুন সরকার আইসা যদি বলতো যে একটা ফ্যান একটা লাইট যদি ঘরে জ্বলে তাদেরকে কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না, এরকম একটা কথা যদি বলতো, ভাই অনেক গরিব মানুষের অনেক উপকার হয়ে যেত। কিন্তু সরকারের তো টাকার দরকার। ওই টাকা কই থেকে আনবে? আপনারা ভাবছেন আগে সরকারের মতো বিদেশ থেকে খালি ধার আইনা ঋণের বোঝা বাড়াবে? না, আমাদের কাছ থেকে নিবে, কারণ সরকারের টাকার দরকার। কেন টাকার দরকার? এই সরকার ক্ষমতায় আসার আগেই তো বলছে, এমন তো না ভাই ক্ষমতায় আইসা বলছে। এই সরকার তো ক্ষমতায় আসার আগেই বলছিল আমাদের একটা বিরাট প্ল্যান আছে। ওই প্ল্যানের মধ্যে কিন্তু ছোট ছোট প্ল্যানগুলা আগেই প্রকাশ করা হয়েছিল। ওই ফ্যামিলি কার্ড, ক্ষমতায় আইসা ওনারা ওই ফ্যামিলি কার্ড দিতেছে। এই যে ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষক কার্ড দেওয়া, প্রবাসী কার্ড দেওয়া, এরকম অনেক রকম কার্ড দিবে শুনতেছি। মুরব্বী কার্ডও দিবে নাকি? হ্যাঁ, মুরব্বী কার্ড দিলে আমি একটা পামো, কিন্তু যাই হোক গুজবও হইতে পারে, আবার দিতেও পারে, কারণ সরকারের মন বড় তো। কিন্তু সরকার কেন এটা দিতেছে? কারণ কি? সরকারের কিন্তু টার্গেট আছে 4 থেকে 5 কোটি মানুষকে এরকম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন রকম ভাতা দিবে, সাহায্য করবে, ওনাদের পাশে থাকবে। 2,500 টাকা করে তো মাসে মাসে দিবেই, আবার কৃষকদেরকে 10,000 টাকা করে লোনও দিবে। কেন দিবে? কারণ কি? সরকারের একটা প্ল্যান আছে। হ্যাঁ, সরকারের একটা বিরাট প্ল্যান আছে। এই যে এখন যাদেরকে দিচ্ছে, এরকম দিতে দিতে একটা টাইমে তো 5 বছরের আগেই ধরেন 4 কোটি 5 কোটি মানুষকে দিয়া ফেলাইলো। আর ফ্যামিলি কার্ডটা কারা নিচ্ছে? ফ্যামিলির যে বড়, তার মানে সে ভোটার। এই ভোটারদেরকে এই কার্ডটা দেওয়া হচ্ছে, পোলাপানদেরকে না। এরা যখন নেক্সট ইলেকশন আসবে, নির্বাচনের সময় কাকে ভোট দিবে? যারা কার্ড নিছে, যারা এই যে মাসে মাসে 2,500 টাকা নিছে, 10,000 টাকা করে ব্যাংকের থেকে লোন নিছে, তারা কাকে ভোট দিবে বলেন তো? এই সরকারকেই ভোট দিবে। এই সরকার কিন্তু এখন থেকেই আগামী নির্বাচনের প্রচারণা চালায়া যাচ্ছে। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যত রকম কার্ড, এগুলো তো একরকম ভাই ভোট কিনে নেওয়ার মতো। কারণ কি, মানুষ কি এত বড় বেইমান হবে? সারা বছর আমি আপনার থেকে নিলাম, 5 বছর নিলাম, এখন আবার আপনি নির্বাচনে দাঁড়াইছেন, আপনার আমি ভোট দেবো না। আপনার ভোট না দিলে তো মাসে মাসে এই টাকাটা বন্ধ হয়ে যাবে, অন্য কোনো সরকার এসে তো বন্ধ করে দিবে। যুক্তি আছে না ভাই? যার জন্য দেখেন এখনই ওনারা মাঠ পর্যায়ে কাজ করতেছে আগামী 5 বছর পরের নির্বাচনের। আর এই টাকা কই থেকে নিতেছে? আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকেই দিতেছে। এমন না যে সরকার বিদেশে নিয়ে যাচ্ছে, বেগমপাড়ায় বাড়ি বানাইতেছে, বা কেউ 5 লাখ টাকার জুতা কিনতেছে, এমন না। সরকার আমাদেরকেই দিচ্ছে, আমাদের টাকা মাঝখান দিয়ে ওনারা ওনাদের ভোটার বাড়াইতেছে, ভোটারকে হাতে নিয়ে নিতেছে। একরকম ভাই সরকারি টাকা দিয়া নিজের ভোটারকে আমি নিজের হাতে নিয়ে নিলাম। এইটাই তো সত্য নাকি? এটা মিথ্যা বলতে পারবেন? আমার তো মনে হয় কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন না। আমার এই হিসাবটা আপনারা কইরা দেখেন, 5 বছরের পরের হিসাবই ওনারা যাচ্ছে, এবং ফিউচারে এইভাবেই যাইতে থাকবে। ওনারা বারবার ক্ষমতায় আসতে থাকবে। স্বপ্ন দেখতে অসুবিধা কি? স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, কিন্তু বাস্তবায়ন করতে টাকা লাগবে।
আর এই টাকার জন্য আমাদের কাছ থেকে ট্যাক্স নিতেছে। আপনারা দিয়ে দেন, সরকারই তো দিবেন, অন্য কাউকে তো আর দিচ্ছেন না। আর ওনারা তো এই টাকা বিদেশে নিচ্ছে না, আমাদের কি দিচ্ছে? আমাদের গরিব ভাই বোনদেরকে দিচ্ছে। আমরা দোয়া পামু, হ্যাঁ দোয়া পামু। কিন্তু মানুষ কি মনে করছিল? মানুষ মনে করছিল সরকার আইসা সব কিছুর দাম কমাবে। এই যে বিদ্যুতের বিল বাড়াইলেন, তেলের দাম বাড়াইলেন, এতে কি হইলো? এই তেলের দাম বাড়ার কারণে এই যে গ্রামগঞ্জ থেকে ট্রাকে ভইরা যে মালপত্র আসবে, আমাদের খাবার আসবে, শাক সবজি আসবে, এগুলোর তো দাম বাড়বে, কারণ তেলের দাম বাড়ছে। এই যে বিদ্যুতের দাম বাড়াইছেন, ওই কৃষককেও তো ভাই ওই বিদ্যুৎ বিল দিতে হবে, কারণ তাকে তো মোটর চালাইতে হয় ওই পানি তোলার জন্য। চারিদিকেই এফেক্ট পড়বে, রান্নাঘরেও এফেক্ট পড়বে, এটা তো আপনারা বুঝতেছেন। মাইনা নিতে হবে, কিন্তু সরকার যদি আইসা সব কিছু দাম কমাইতে চাইতো, অন্তত বিদ্যুৎ বিল আর এই তেলের দামটা বাড়াইতো না। এই দুইটা বাড়লেই সব জায়গায় এফেক্ট পড়ে। সরকার এটা নতুন করে নিশ্চয়ই চিন্তা করবে। বাজেট পাস করার পরেই আমরা বুঝতে পারবো সরকার কতটুক আমাদের কথা রাখলো আর সরকার কতটুক আমাদের উপরে চাপায়া দিল। চাপায় দিতে চাইছিল, আপাও অনেক কিছু আমাদের উপরে চাপায় দিছিল। আমরা মাইনা নিছিলাম, মুখ বন্ধ রাখছিলাম ভয়ে, কারণ উনি ত্রাসের রাজ্য সৃষ্টি করছিল। সবাই জানতো মানুষ গুম হয়, মানুষকে ওই নদীতে পাওয়া যায়, 7 মার্ডার, ওইটা সেইটা সবাই জানতো, কেউ মুখ খুলতো না। আমরা জানতাম, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললে রাত্রের মধ্যেই গায়েব হয়ে যেতে হবে, যার জন্য কেউ কথা বলতো না। এবং ওই সরকার কিন্তু একটা কথা বলতো, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাদেরকে গদি থেকে সরায়, হ্যাঁ কারোই ক্ষমতা নাই তাদেরকে গদি থেকে সরায়, বলতো না। আপনারা শুনছেন না, না শুনলে আমি শুনাই দিতেছি। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এখন দেখেন, ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘা মন্ত্রী ওই একই কথা বলে, তাহলে কেমন শোনায়? বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে? বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে? এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এখন দেখেন, ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘা মন্ত্রী ওই একই কথা বলে, তাহলে কেমন শোনায়? মনে হয় না ওনারা বিরোধী দলকে খুবই দুর্বল মনে করিতেছে, গণায় ধরিতেছে না। অনেকে তো আইসা এখন যা ইচ্ছা তাই বলে এই সোশ্যাল মিডিয়াতে, টক শোতে। অনেকেরই অ্যালার্জি হয়ে গেছে, দাড়ি টুপি এবং ঘৃণা ছড়ায় যাচ্ছে। ওই যে সরকারের প্রধান একটা কথা বইলা মার্কেটে ছাইরা দিছিল, ওই কথারই রেশ চলতেছে এখনো। গুপ্ত গুপ্ত, ওই যে গুপ্ত, এই তুমি গুপ্ত নাকি, বসে পড়ো বসে পড়ো, ওই গুপ্ত এখনো চলতেছে। এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, ফজলুর রহমান সাহেব আছে না, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, উনি নিজেই বলতেছে আমি তো চারিদিকেই গুপ্ত দেখি, আমার বোর দিকে তাকাইলে মনে হয় সেও কি গুপ্ত কিনা। কথা কিন্তু খারাপ কিছু বলে নাই, কোথায় যে কে বৈশা রয়েছে কেউ জানে না, চারিদিকেই ভাই গুপ্ত আছে। এত দুর্বল ভাবার কোনো কারণ নাই। কেন বলতেছি এই কথাটা? দেখেন, মিলিটারির মধ্যে সৈনিকদেরকে কিভাবে তৈরি করা হয়, ওনাদেরকে একটা জিনিসই শেখানো হয়, দেশপ্রেম, দেশের জন্য মরতে হবে। ওনারা যেদিন এই পোশাকটা পরে না, আর্মির পোশাকটা পরে, সেদিনই ওনারা ওই ওয়াদাটা কইরেই পরে যে আমরা দেশের জন্য মরতে রাজি। এই জ্ঞানটাই তাদেরকে দেওয়া হয়, মোটিভেশন কইরা এই জ্ঞানটাই বারবার তাদের মাথার মধ্যে ঢুকাইয়া দেয় এবং তারা ওইভাবে প্রস্তুত হয়। কেন এই কথাটা বললাম? এই যে জামাতে ইসলাম, এটাকে কিন্তু আপনি ওই ভাইবেন না ভাই, ওই যে কোনো নদীর মধ্যে আছে না, সব রকম মাছ থাকে, বোয়াল মাছ, পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, রাক্ষস মাছ, গু খাওয়া মাছ, অনেক রকম মাছ থাকে। কিন্তু জামাতে ইসলামের এই পুকুরটার মধ্যে আপনারা ওই আজে বাজে কোনো গু খাওয়া মাছ পাবেন না, একেবারে বাছাই করা, সব বাছাই করা। এবং এই যে মামুনুল হক সাহেব, ওনার যে হেফাজতে ইসলাম, একেবারেই বাছাই করা, এক নীতিতেই চলে, অন্য কোনো নীতি পাবেন না। এদের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, মগজের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয় দেশপ্রেম। এই যে শিবির দেখেন, এই যে এনসিপি দেখেন, এদের মগজের মধ্যে কি জানেন? এই দেশপ্রেম।
এরা দেশের জন্য মরতে রাজি। ওরা একটা জিনিসই জানে, মরলে শহীদ বাঁচলে গাজী। ওই একটা ব্যাপারই মোটিভেশন করে এমনভাবে মগজের মধ্যে ঢুকাইয়ে দেওয়া হয়, ওরা একাই কিন্তু 1000-এর সমান হইয়া দাঁড়ায়। এটা তো আপনারা এই 5ই আগস্টের প্রমাণ পাইছেন। দেখেন 5ই আগস্টে যে যত কথাই বলেন, শেখ হাসিনা যাওয়ার 3-4 দিন আগে এই জামাত ইসলামকেই নিষিদ্ধ কইরা গেছিল, এবং ওইখানেও যায় কিন্তু বারবার ওই একই কথা বলতো। ওনাদেরকে একটা ট্যাগ দেওয়া হইতো জঙ্গি বইলা, এবং এই শিবির জামাত এদেরকে সবাইকে, এবং ডক্টর ইউনূস সহকারে সবাইকেও এই ট্যাগটা দিত। ওই ট্যাগটা অনেকে এখনো এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। ওনারা চুপ, কোনো কথা বলতেছে না। কেন কথা বলতেছে না জানেন? ওনারা যেটা করার সেটা করবে, কেউ রুখতে পারবেন না। সরকার যদি মনে করে বিরোধী দলকে দূরে ঠেলে দেবো, আমির খসরু সাহেব যেভাবে কথা বলে, ওইটা যদি সরকার নিজে মনে করে, মাননীয় প্রধানমন্ত্রী যদি নিজে মনে করে দূর এরা কারা, এদেরকে কোনো দাম দিলাম না, কি আসে যায়, তাহলে অনেক বড় ভুল কইরা ফেলবে, অনেক বড় ভুল হয়ে যাবে। কারণ সরকার তো নিজেও জানে না কোথায় কে গুপ্ত অবস্থায় আছে। ওনাদের সংগঠন ভাই ওই যে এলোমেলো কোনো সংগঠন না। ওনাদের সংগঠনের কে কোথায় কিভাবে আছে, কি করতেছে না করতেছে, সব ওনাদের নখদর্পণে। হয়তো 2-1টা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু টোটাল সংগঠনটা একই জায়গায় আছে, একই প্ল্যাটফর্মে আছে। দুর্বল ভাবার কোনো কারণ নাই। শেখ হাসিনা দুর্বল ভাবছিল, কিন্তু দুর্বল ভাইবেই কিন্তু তার পতন হয়েছিল। কেউ কাউকে দুর্বল ভাইবেন না। এই বিরোধী দল এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে বলেই সরকার সঠিক পথে যাচ্ছে। সমালোচনা করতেছে, এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা নিয়ে মুখ খুলতে হবে, কথা বলতে হবে। গোলাম পরোয়ার সাহেব দেখলাম প্রতিবাদ করতেছে। এই প্রতিবাদে কিছু যা আসে না, সরকার থামবে না, কারণ সরকারের টাকার দরকার। আর এই ধরনের সমালোচনা যদি বিরোধী দল না করে, আবার বিরোধী দলকে বলবে দেখো ওরা বোধহয় তলে তলে হাত মিলায় ফেলাইছে, গৃহপালিত বিরোধী দল, এরকম কথা তো তাকে শুনতে হবে, যার জন্য কিছু কথা বলতে হয়। কিন্তু আসল কথা কোন জায়গায় জানেন? আসল কথা ওই একই জায়গায়, জুলাই সনদপত্র, গণভোট, হ্যাঁ ওই একই জায়গায় আছে। ওই সংস্কার হইতেই হবে। ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে, সরকারকে ঢুকাই দিছে ডক্টর ইউনূস। হ্যাঁ ওই যে দেখেন না, জাতিসংঘের মধ্যে যে চিঠি পাঠাইছিল শেখ হাসিনার আন্তর্জাতিক মানের উকিল, যে জাতিসংঘের মধ্যে চিঠি দিছিল, আমার মক্কেল 1400 মানুষকে কিল করে নাই, আমার মক্কেলকে ষড়যন্ত্র কইরা দেশ থেকে তাড়ানো হয়েছে। আর এই 1400 মানুষের কথাটা টোটালটাই ভুল। এখানে দেখা গেছে 836 জন মারা গেছে, 1400টা ভুল। এটা বইলা চিঠি দিছিল। জাতিসংঘে কি করলো? ওই চিঠি ফু দিয়া উড়ায় ফেলাইলো যে তোমার এগুলা মানি না, কারণ আমরা নিজেরা তদন্ত করছি। বুঝছেন ব্যাপারটা? ওইখানে কে আছে? ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমানকে ওইখানে বসানি তো হয়েছে যেন কোনো রকম কেউ ডাইন বাম না করতে পারে। ডক্টর ইউনূস স্যার তো এই বিচারটা করবেই, যে কোনো অ্যাঙ্গেলেই করবে, এবং আমাদের বর্তমান সরকারও এই বিচারের পথে যাইতে হবে। ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো কারণ নাই, ইউটার্ন নিতে পারবে না। এটা ওয়ান ওয়ে রোড। এই ওয়ান ওয়ে রোডের সামনেই কিন্তু নতুন বাংলাদেশ। সরকারকে সেটা মাইনা নিতে হবে, এই ছাড়া কোনো উপায় নাই। আপনারা দুর্বল যদি ভাবেন বিরোধী দলকে বড্ড বেশি ভুল করে ফেলাইবেন। বিরোধী দল দুর্বল না, চালাক, শেয়ানা। তারা জানে মাত্র সরকার আসছে, এই 3 মাস 4 মাস 6 মাস পর্যায়ে যদি আমরা আন্দোলন করি, মানুষ আমাদেরকে লোভী মনে করবে। এই বিরোধী দল কি চাইবে জানেন? এই সোশ্যাল মিডিয়ার মানুষগুলো কথা বলুক। এই বিরোধী দল কি চাইবে জানেন? জনগণের মধ্যে ক্ষোভ জন্ম নিক। এই বিরোধী দল কি চাইবে জানে? জনগণ মুখ খোলার পর আমরা মুখ খুলবো। জনগণকে সামনে দিয়ে রাখবে। 15-16 বছর শেখ হাসিনার আমলে যেভাবে গুপ্ত থাইকা রাজনীতি করছে, আর এখন তো ওপেন, আবার গুপ্তও আছে। কে যে কোথায় আছে কেউ তো জানেন না। তাই কাউকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। বিরোধী দল ভাই নিশানা ঠিক করে রাখছে, একদম নিশানা ঠিক করে রাখছে, কিন্তু তীর এখন ছাড়বে না। কারণ এখন তীর ছাড়াটা ভুল হবে। তীরটা তখনই ছাড়বে ওই যে 180 দিনের একটা হিসাব আছে, কিন্তু এই সংস্কার, সনদপত্র, গণভোটের ওই সুযোগটা রয়ে গেছে। ওই টাইমটা পর্যন্ত অপেক্ষা করবে, শেষের দিকে এসে তীরটা ছাড়বে। তখন দেশের অবস্থা কোন দিকে যায় এক উপরওয়ালা জানে। কারণ এর মধ্যেই মানুষ একটা বাস্তবের মুখোমুখি হবে, সত্যের মুখোমুখি হবে। তারা দেখবে হায় হায়
যারা বলে আমরা দেশের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা মুক্তিযোদ্ধা, তারাই তো এই দেশের টাকা পয়সা বিদেশে নিয়ে যায়। তারাই তো ভাই 5 লাখ টাকার জুতা কিনে, 6 লাখ টাকার কোমরের বেল পরে এবং 300-400 বাড়ি বানায়। বেগম পাড়ায় ওদের বেগমদের গানের মজলিস বসে। কাদের? যারা এই স্বাধীনতার পক্ষের আর যারা স্বাধীনতার বিপক্ষের। আর যাদেরকে আমরা বলি এরা স্বাধীনতার বিপক্ষে, এরা 30 লক্ষ মানুষ মারছে, এরা 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে গেছে। তাদের মধ্যে কেউ তো বাইচা নাই। যে নতুন জেনারেশন এখন বর্তমানে আছে, তারা তো কেউ বিদেশের টাকা সরায় নিয়ে যায় নাই, তারা তো কোনো মা বোনের উপরে জুলুম করে নাই, তারা তো বিদেশে বেগম পাড়ায় বাড়ি কিনে নাই, তারা এই দেশের মধ্যে আছে। এই ব্যাপারগুলো মানুষের ভিতরে আবার ঢুইকা যাইতেছে। গত নির্বাচনের আগে কিন্তু ঢুইকা গেছিল, এই জোয়ার চলে আসছিল। জানি না কাদের ইশারায় সব কিছু উলট পালট হয়ে গেল, কার পাশা কার টেবিলে চলে গেল। সময় আবার সামনে আসতেছে। এবার কিন্তু আর কোনো চালাকিতে কাজ হবে না, কারণ সবারই চোখ কান খোলা। হ্যাঁ ভাই, আগামীতে আর কেউ জালিয়াতি করতে পারবেন না। আমরা ভোট দেই, শুনি অমুক দেশ পাস করাই দিছে, আমরা ভোট দিলাম অমুক দেশ পাস করাই দিছে, কোথায় নাকি ডিপ স্টেট আইনা পাস করাই দিছে। এই সব কিছু ধ্বংস করেই আগামী নির্বাচন হবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।